এবং তখন থেকেই আমাদের এই পথ চলা। 2025 সালের মার্চ মাসে আমরা 3 দিন ব্যাপী ডক্টর জিতেন্দ্রনাথ নন্দী মেমোরিয়াল লেকচার সিরিজ আয়োজন করি ভারতীয় জ্ঞান পরম্পরা সম্পর্কে। গত বৎসরের ন্যায় এই বৎসরও 18ই জুন 2026 আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি এই অভিভাষণটির জন্য। কাল বিলম্ব না করেই আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর তাপস কুমার সামন্ত মহাশয়কে সূচক বক্তৃতা প্রদানের জন্য অনুরোধ করছি। স্যার। নমস্কার, সবাইকে শুভ মধ্যাহ্ন। আচ্ছা, প্রথমে একটু জেনে নিই, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আজকে সেন্টার ফর স্টাডিজ ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেম, কানপুর মহাবিদ্যালয়ের যে সেন্টার ফর স্টাডিজ ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেম আছে, তাদের তত্ত্বাবধানে ডক্টর জিতেন্দ্রনাথ নন্দী মেমোরিয়াল লেকচার 2026 একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। টাইটেল রোল অফ সংস্কৃত ইন প্রিজার্ভিং সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল নলেজ থ্রু আইএস। এই আলোচনা সভার প্রধান বক্তা, মূল বক্তা ডক্টর সোমনাথ সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড এইচওডি, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, কাঁচরাপাড়া কলেজ। ওনাকে কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং অন্যান্য মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা যারা অংশগ্রহণ করেছেন, বা অন্যান্য কলেজ থেকে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা অংশগ্রহণ করেছেন, সবাইকেই এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেদের সবাইকে অভিনন্দন জানাই, যথাযথ সম্মান জানাই। আজকের আলোচ্য বিষয় নিয়ে ডক্টর সরকার আলোকপাত করবেন। আমি যতটা বুঝেছি যে আইকেএস ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মাধ্যমে অ্যানসিয়েন্ট টাইমে ভারতের মানে ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট টাইমের সায়েন্টিফিক নলেজ বা টেকনোলজিক্যাল নলেজ কিভাবে প্রিজার্ভ করা হয়েছিল থ্রু বা ইউজিং সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, বা সেখানে এইটা সংরক্ষণ করার সংস্কৃত ল্যাঙ্গুয়েজের কি ভূমিকা ছিল, মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমি যেটা বুঝেছি, ভুল হতে পারে, আপনারা বলবেন। অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রাচীন ভারতের গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং বা কৃষি বিজ্ঞান কতটা উন্নত ছিল বা ছিল না, আমি সেই বিতর্কিত জায়গা আমার নলেজ নেই। কিন্তু যতটা যা ছিল তার সবটাই সংরক্ষণ হয়েছিল, বেশিরভাগটাই সংরক্ষণ হয়েছিল, সবটা না বলে বেশিরভাগটাই সংরক্ষণ করা হয়েছিল বা লিপিবদ্ধ করা হয়েছিল সংস্কৃত ভাষার মাধ্যমে। কেন সংস্কৃত ভাষা এত গুরুত্বপূর্ণ ছিল এইগুলো, এই সমস্ত বিষয়, এই সমস্ত জ্ঞানকে সংরক্ষণ করার বিষয়ে, সেটা ডক্টর সরকার আলোকপাত করবেন। বা সংস্কৃত মধ্যে কিভাবে এই সমস্ত জ্ঞান অ্যানসিয়েন্ট টাইমে ভারতবর্ষে সংরক্ষণ করা হয়েছে, এবং সেটা আইকেএস ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে কিভাবে তা পৌঁছে দেওয়া যাবে, এখন সেটাই আমাদের প্রচেষ্টা মনে হয়। এইরকম আলোচনায় সেই বিষয়ে আমরা আলোকপাত করতে চলেছি। বর্তমান প্রজন্মকে জানাতে হবে যে সংস্কৃত ভাষা বা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করে অ্যানসিয়েন্ট টাইমে কৃষি বিজ্ঞান বা প্রযুক্তি অর্থাৎ টোটাল প্রযুক্তি অর্থাৎ টেকনোলজিক্যাল যে সমস্ত নলেজ ছিল, সংস্কৃত ভাষার মাধ্যমে কিভাবে প্রিজার্ভ করা হয়েছে, সেটাই আলোচ্য বিষয়। কি সংস্কৃত ভাষার কি ভূমিকা। তবে আমি একসময় অটোমাটা থিওরি আমার একটা সাবজেক্ট ছিল, পড়াশোনা করেছিলাম, করতে গিয়ে দেখেছি
বিভিন্ন সেখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথা বলা আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে মূলত অটোমাটা থিওরি, মূল বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়াশোনা। তা তখন শুনেছিলাম এটা আর কি শিক্ষক মশাইদের কাছে, যে সংস্কৃত ভাষা আগামী দিনে অটোমেশনের যুগে একটা বড় রোল প্লে করবে। আহ, দেখা যাক, সে বিষয়ে ডক্টর সরকার আছেন, এই বিষয়ে অভিজ্ঞ। আমার অভিজ্ঞতা নেই বর্তমানে যে সমস্ত অটোমেশনের যুগে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এখনো পর্যন্ত সংস্কৃতর ব্যবহার সেখানে যদি আমার আমার নলেজে চোখে পড়েনি, অন্য কারোর নলেজে থাকলে তারা হাইলাইট করবেন। আহ, যাই হোক, আজকের আলোচনা আশা করি ভীষণ ফ্রুটফুল হবে। আমরা সবাই এখান থেকে বা বর্তমান প্রজন্ম যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, তারা অনেক বেশি এনরিচড হবে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। সংস্কৃত ভাষার ভূমিকা কি বিজ্ঞান বা টেকনোলজিতে, আমরা সেটা ডক্টর সরকারের মাধ্যমে কিছুটা এনরিচড হব, এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। এরপর আমি মহাবিদ্যালয়ের আভ্যন্তরীণ গুণগত মান নির্ণায়ক সংস্থার কর্ণধার ডক্টর পুষ্পিতা সেনগুপ্তা মহাশয়কে অনুরোধ করব আমাদের এই সেন্টার ফর স্টাডিজ এর কর্মকাণ্ড সম্পর্কে দু চার কথা বলার জন্য। দিদি। ধন্যবাদ দিদিকে তার এত সুন্দর বক্তব্যের জন্য। এরপর এতক্ষণ আমরা যার মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আহ্বান করে নেব সেই আমাদের অত্যন্ত প্রিয় সেই ডক্টর সোমনাথ সরকার স্যারকে। তার আগে স্যার সম্পর্কে দু চার কথা বলে নিই। ডক্টর সোমনাথ সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, কাঁচরাপাড়া কলেজ, গেস্ট ফ্যাকাল্টি অফ সংস্কৃত অ্যান্ড ফিলোসফি, ইউনিভার্সিটি অফ কল্যাণী, ICCR ন্যাশনাল ফেলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, এর বাইরেও স্যার অনন্য সাধারণ প্রতিভার অধিকারী। ভরতনাট্যম, কুটিয়াট্যম, মণিপুরী নৃত্যকলায় তার অসাধারণ প্রতিভা, যার নিদর্শন আমরা গত বছরই তার অনুষ্ঠানে পেয়েছি। পুনরায় ধন্যবাদ জানাই স্যারকে, তার এত ব্যস্ততাময় কর্মজীবনে নিজের ছাত্রছাত্রীদের প্রতি কর্তব্য পালনের পরও আমাদের এই আলোচনা সত্ত্বে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ স্যার। তার আজকের ভাবনা, রোল অফ সংস্কৃত ইন পারসিভিং সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল নলেজ থ্রু আইকেস। ধন্যবাদ স্যার, আরম্ভ করুন স্যার। স্যার, নমস্কার। স্যার একটু শোনা যাচ্ছে না।
স্যার, স্যার আপনার আওয়াজটা ঠিক শোনা যাচ্ছে না। কোনো কিছু যান্ত্রিক হয়তো ত্রুটি ঘটেছে, সেই কারণের জন্য স্যার। বলছি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তখন তাহলে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হয়েছিল। যাই হোক, নমস্কার, শুভ অপরাহ্ন সকলকে। বাগার্থাবিব সম্পৃক্তৌ বাগার্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই পুরাস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষকে। কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, সম্মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর তাপস কুমার সামন্ত মহাশয়কে আমার প্রণাম। আইকিউএসির কনভেনার ডক্টর পুষ্পিতা সেনগুপ্ত ম্যাডামকে আমার কৃতজ্ঞতা এবং প্রণাম। আর আজকের এই অনুষ্ঠানের যারা দুই কর্ণধার, ডক্টর তপব্রত ভাদুরী এবং প্রফেসর শুভঙ্কর লাহা, এদের দুজনকে, এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জালিক মাধ্যমে যারা উপস্থিত হয়েছেন, এই মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, পার্শ্ববর্তী মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করব বলে মনস্থির করেছিলাম সেটা হচ্ছে রোল অফ সংস্কৃত ইন প্রিজার্ভিং সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল নলেজ থ্রু আইকেএস। এই যে হরিদাস নন্দী কলেজের এই যে সেন্টার ফর স্টাডিজ ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেমস, এরকম বহু মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, রিসার্চ ইনস্টিটিউট সারা ভারতবর্ষে এই সেন্টার বিগত প্রায় ৩-৪ বছর ধরে তৈরি হয়েছে। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমস নিয়ে যে বিস্তৃত একটা ধারা, তার যে একটা কার্যধারা, তার যে একটা বিষয় বিন্যাস, সেই নিয়ে নানান রকমের আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভারত সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে হয়েই চলেছে। এখনো আমাদের মধ্যে এই প্রশ্ন আসে যে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সঙ্গে প্রত্যক্ষভাবে কি সংস্কৃত জড়িত কি জড়িত নয়। এটা বিভিন্ন জায়গায় আমরা যখন বক্তৃতা দিয়েছি বা শুনেছি, অ্যাজ এ লিসনার বা সেমিনার শুনতে গেছি, সেখানে আমাদের মাস্টারমশাইরাও ঠিক একই কথা জিজ্ঞাসা করছেন যে আদৌ কি ইন্ডিয়ান নলেজ সিস্টেম আর সংস্কৃত ভাষা বা সংস্কৃত ভাষা ও সাহিত্য এগুলো কি ওতপ্রোতভাবে জড়িত কি জড়িত নয়। এর সঙ্গে কি ইতিহাসকে আনা যাবে, এর সঙ্গে কি টেকনোলজিক্যাল সাবজেক্ট গুলো, যেগুলো প্রযুক্তিগত বিদ্যা, সেগুলোকে আনা যাবে, এর সঙ্গে কি পপুলার বা বেসিক সায়েন্সের যে সাবজেক্ট গুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এগুলোকে আনা যায়, আইকেএস এর সঙ্গে এদের সম্পর্কটা কি, এই নিয়ে একটা সুদীর্ঘ চর্চা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সব চর্চার ঊর্ধ্বে উঠে আমাদের সম্মাননীয় অধ্যক্ষ মহাশয় যেরকম বললেন যে আজকের এই আইকেএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেমস, যেটা একসময় ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল স্টাডিজ ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ট্রেডিশন আইআইটি হিসেবে প্রসিদ্ধ ছিল, তার পরবর্তীকালে এই আইআইটি যেটা ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ট্রেডিশনস, সেটাকেই আস্তে আস্তে ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর আন্ডারে, আর ওই আমব্রেলার আন্ডারে আনা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে প্রিজার্ভ করার জন্য বা আদৌ ভারতীয় জ্ঞান পরম্পরার বিস্তার বা উন্মেষের জন্য আমাকে কোন কোন দিক সম্পর্কে অবহিত হতে হবে। এইখানে দেখা যাচ্ছে আমাদের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যারা এ বিষয়ে লব্ধ প্রতিষ্ঠ, তারা বলছেন যে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন সাহিত্যগুলো, ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, সেই ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য যা মূলত প্রাচীন কালের একটি নির্দিষ্ট ভাষাতেই লিপিবদ্ধ হয়ে রয়েছে,
সেই ভাষা হচ্ছে সংস্কৃত। কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষের যে ইতিহাস, সেখানে বলা হচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে যবে থেকে আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা পড়া শুরু করি, সেই বৈদিক আর্য সভ্যতা থেকে, কারণ তার আগে যে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা ছিল, আহ সেই সময়কার মানুষদের আহ মুখের ভাষা কি ছিল, তারা কোন লিপিতে লিখতেন, সেই লিপি সম্পর্কে এখনো যদিও বা গবেষণা চলছে, ভাষা সম্পর্কে কিন্তু কোনো গবেষণা আজও শুরু হয়নি। সুতরাং তাদের কথ্য ভাষা কি ছিল বা তারা আদৌ কোন ভাষায় লিখতেন, সাহিত্য সৃষ্টি করতেন কি করতেন না, সেটা এখনো গবেষণার স্তরে রয়েছে। কিন্তু সেই হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার পরবর্তীকালের যে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা, সেটা হচ্ছে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। এই আর্য বা বৈদিক সভ্যতার যে ভাষা, যে ব্যবহৃত ভাষা, সেই ভাষা হচ্ছে সংস্কৃত, বৈদিক সংস্কৃত। সেই বৈদিক সংস্কৃত ভাষায় সুবিশাল বৈদিক সাহিত্যের রচনা হয়েছে। সেখানে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, সূত্র ইত্যাদি অসংখ্য সাহিত্য পরম্পরার সৃষ্টি হয়েছে। যেহেতু সমাজে অবস্থানকালীন সেই সাহিত্যের সৃষ্টি, সুতরাং সেই সাহিত্যের মধ্যে সমাজ মানে প্রাসঙ্গিক ভাবেই চলে আসবে। এই যে প্রাসঙ্গিকভাবে সমাজের অনুপ্রবেশ ঘটছে সাহিত্যে, সুতরাং সমাজের মধ্যে কার কি কি রয়েছে? সমাজের মধ্যে অর্থনীতি রয়েছে, সমাজের মধ্যে ধর্ম রয়েছে, সমাজের মধ্যে রাজনীতি রয়েছে, সমাজের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে, সমাজের মধ্যে সংস্কৃতি রয়েছে। সুতরাং সেগুলোও তখন সাহিত্যে ধরা পড়ছে। সুতরাং সাহিত্য সেইভাবেই তার সৃষ্টি ধারা ক্রমবর্ধমান ভাবে এগিয়ে নিয়ে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই সাহিত্যের মধ্যে একাধারে যেমন সংস্কৃতি রয়েছে, সেমনি বিজ্ঞান রয়েছে, প্রযুক্তি রয়েছে, জ্ঞান রয়েছে, সাহিত্য রয়েছে, সমাজ রয়েছে, সমাজে অবস্থিত, সমাজে যারা বাস করছেন সেই মানুষ, তাদের দৈনন্দিন জীবনযাত্রা রয়েছে, তাদের অর্থনীতি, তাদের সেই জীবনযাত্রার সঙ্গে জড়িত যে অর্থনীতি, সেটাও রয়েছে সেই সাহিত্যে। সুতরাং ভারতবর্ষে সেই আদিমতম আর্য সাহিত্য থেকেই কিন্তু আমাদের সাহিত্যের মধ্যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির একটা বিষয় পাচ্ছি। সুতরাং সেগুলো যেহেতু সংস্কৃত ভাষায় লেখা, সুতরাং আজ থেকে 2500 বছর বা 2200 বা 2300 বছর আগের যে রচনা, সেই রচনাগুলো কি আজকের দিনে প্রাসঙ্গিক? এই যে অধ্যক্ষ মহাশয় একটা কথা বললেন না, যে আদৌ ইনোভেশন, রিসার্চ ইনোভেশন, নিউ রিসার্চ ইনোভেশনে কি সেটা আদৌ প্রযোজ্য? মানে আদৌ কি আমরা সেগুলোকে প্রয়োগ করতে পারি? কারণ আজ থেকে 2000 বছর আগে যে সাহিত্য সৃষ্টি হয়েছে, সেই সময়কার সমাজ, পারিপার্শ্বিক পরিস্থিতির সৃষ্টি সেই বিজ্ঞানের। আজকে এই 2026 সালে এত বছর পরে আদৌ কি সেই সাহিত্যকর্ম, সেই সৃষ্টিকর্ম, সেই বিজ্ঞান বা সেই আদৌ গ্রহণ করতে পারি কি পারি না? এটাই হচ্ছে আমাদের ভারতীয় জ্ঞান পরম্পরার মূল লক্ষ্য। এই জ্ঞান পরম্পরা তো কোনো এটা গতিশীল। গতিশীল নয়, এটা ভারতবর্ষের প্রাচীন বিজ্ঞান সাহিত্য, যেগুলো জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ শাস্ত্র, যেখানে গণিত রয়েছে, রসায়ন রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, সেগুলো কি এখনো আমাদের এখানে প্রযুক্ত হবার যোগ্য? সেই শাস্ত্র পরম্পরা মেনে কি আমরা এখন আমাদের দৈনন্দিন জীবনে কোনো বিজ্ঞান নির্ভর কাজকর্ম করতে পারি?
পারি বা আদৌ কি করা সম্ভব, এই বিষয়টাকে আমাদেরকে উল্লেখ করতে হচ্ছে ভারতীয় জ্ঞান পরম্পরার মধ্যে। এই জন্যই এই সেন্টারগুলো তৈরি হয়। এবং এখানে আমরা একটা বিষয় দেখতে পাই যে এই ভারতীয় জ্ঞান পরম্পরার চর্চা যখন শুরু হচ্ছে, অনেক কাল আগে থেকে যখন শুরু হয়েছে, তখন সেই চর্চার মধ্যে একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে সাহিত্য। সমাজ আর সাহিত্যকে নিয়েই কিন্তু আমাদের আগামী দিনের পথে এগিয়ে চলতে হয়। এখন এই নতুন রিসার্চ ইনোভেশনে পুরনো টেকনিক বা পুরনো প্রযুক্তি কতটা গ্রহণযোগ্য হবে, সেটা বোঝানোটাই হচ্ছে আইকেএস এর মূল লক্ষ্য। এবার আমরা যদি একটা একটা করে রোল ধরি, যে রোল অফ সংস্কৃত, সংস্কৃতের কি ভূমিকা এখানে। ভূমিকা প্রথমে বলতে হবে যে সেগুলো সংস্কৃত ভাষায় রচিত, সুতরাং সংস্কৃত ভাষা এবং সাহিত্য সম্পর্কে যথেষ্ট অবহিত হতে হবে। সংস্কৃত ভাষা না জানলে সেই সব প্রাচীন সাহিত্যকে অনুধাবন করা যাবে না। প্রাচীন সেই শাস্ত্রগুলো যদি আমি না পড়তে পারি, সেগুলোকে যদি প্রিজার্ভ না করতে পারি, সংরক্ষণ না করতে পারি, তাহলে আধুনিকের সঙ্গে সেই প্রাচীনের মেলবন্ধন ঘটাতে পারবো না। তখন পুরোটাই এখন আধুনিক 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 এইভাবেই এগোতে থাকবে। প্রাচীনকালে যে এগুলো ছিল কি ছিল না, সেগুলো সম্পর্কে কোনো গবেষণাও হবে না। কোনো রকম তার যে একটা স্তর ছিল প্রাচীনকালে, এগুলোও চর্চা হতো, এই কথাগুলো আমরা আর বলতে পারবো না। যার জন্য এই চর্চাটা আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর প্রিজার্ভেশনের কথা যখন আসছে, সংরক্ষণের কথা যখন আসছে, তখন আরেকটা বিষয় একই সঙ্গে ওতপ্রোতভাবে চলে আসে। সেটা কি না, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আইপিআর। এটা সম্পর্কে আমরা সকলেই এখানে অবহিত। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে কি পড়ছে না, এই যে ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, তার মধ্যে কি কি রয়েছে, প্রাচীন শাস্ত্র পরম্পরা। সেই প্রাচীন শাস্ত্র পরম্পরাগুলো কোথায় লেখা আছে না, সাহিত্যিক উপাদান, লিখিত উপাদান হিসেবে আছে। কবে থেকে লিখিত উপাদান হিসেবে আছে? একদম প্রাচীনকাল থেকে। প্রথম থেকে সেগুলো ছিল শিলালেখ, তাম্রলেখ, মুদ্রা ইত্যাদির মাধ্যমে। পরে যখন আস্তে আস্তে লেখার প্রচলন শুরু হলো, তখন আস্তে আস্তে সেগুলো পুঁথির আকারে, ম্যানুস্ক্রিপ্টের আকারে সংরক্ষিত হতে থাকলো। তারও পরবর্তীকালে যখন ছাপাখানার আবিষ্কার হলো, তখন সেগুলো আস্তে আস্তে বুক ফর্ম বা পুস্তক আকারে প্রকাশিত হতে লাগলো। এবার প্রশ্ন হচ্ছে, সব শাস্ত্রই কি পুঁথি থেকে মুদ্রণ যন্ত্রে চলে এসেছে? তাহলে এমনও কিছু গ্রন্থ এখনো পর্যন্ত অবশিষ্ট পড়ে আছে, যেগুলো পুঁথিতেই এখনো সীমাবদ্ধ রয়েছে, যার প্রকাশ এখনো মুদ্রণ যন্ত্রে আসেনি। এইখানে আমার প্রিজার্ভেশন বা সংরক্ষণের প্রসঙ্গ আসছে। এরকম অসংখ্য জ্যোতির্বিজ্ঞানের গ্রন্থ, গণিত শাস্ত্রের গ্রন্থ, রসায়ন শাস্ত্রের গ্রন্থ, পদার্থবিদ্যার গ্রন্থ, আয়ুর্বেদের গ্রন্থ, এমনকি যেটা শিল্পবেদ, স্থাপত্যবেদ যেটা বলা হয়, তার গ্রন্থ, সেগুলো কিন্তু এখনো অনেক অনেক গ্রন্থ রয়েছে যারা অপ্রকাশিত, এখনো পাণ্ডুলিপির আকারেই সংরক্ষিত হয়ে আছে। কোথায় সংরক্ষিত হয়ে আছে? কোনো না কোনো মিউজিয়াম, কোনো না কোনো লাইব্রেরি, সেটা রুরাল লাইব্রেরি, আরবান লাইব্রেরি, স্টেট লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হতে থেকে শুরু করে সেটা আম জনতার বাড়ির পার্সোনাল কালেকশনও হতে পারে। এই যে আপনাদের যেখানে কলেজ হাওড়া, তার পার্শ্ববর্তী হুগলি, এই সব দিকে প্রচুর প্রাচীন টোল ছিল। শুধু টোল নয়, মক্তব এবং মাজারও ছিল। এই টোল, মক্তব, মাজার গুলোতে যে শিক্ষা প্রদান করা হতো সপ্তদশ শতকের আগে পর্যন্ত সময়ে, তখন একমাত্র মাধ্যম ছিল কিন্তু পুঁথি। এই ম্যানুস্ক্রিপ্ট দেখে দেখেই ছাত্ররা পড়তেন, আচার্য বা শিক্ষক সেই ম্যানুস্ক্রিপ্ট থেকেই তাদেরকে পাঠ দিতেন। তারপরে আস্তে আস্তে ছাপাখানার আবিষ্কারের সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুসারে সেই গ্রন্থগুলো মুদ্রণে এসে প্রকাশিত হয়েছে। এখনো আমি যেরকম বললাম, অসংখ্য গ্রন্থ পড়ে রয়েছে যেগুলো এখনো মুদ্রণ যন্ত্রে আসেনি। এই ট্রেডিশন, এই ইন্টেলেকচুয়াল ট্রেডিশন গুলোকে এবার আস্তে আস্তে আমাদের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রকাশ পর্বে বা মুদ্রণ পর্বে এনে জগতের সকলের কাছে ছড়িয়ে দেওয়াই হচ্ছে
আইকেএস এর মূল লক্ষ্য। যেমন আমরা সহজ উদাহরণ দিচ্ছি, যেখানে আমরা এখানে তো বিভিন্ন বিষয়ের মাস্টারমশাইরা রয়েছে, ছাত্রছাত্রীরাও রয়েছেন বিভিন্ন বিষয়ের। এখানে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা। এই আয়ুর্বেদের যে সায়েন্স, এই আয়ুর্বেদ সায়েন্স বা আয়ুর্বেদ বিজ্ঞান, আয়ুর্বিজ্ঞান, এটা ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন একটা শাখা, যেটা এখনো পর্যন্ত বহাল তবিয়তে সারা ভারতবর্ষ বলবো না, সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এবং তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে। এই আয়ুর্বেদের যারা প্রাচীন আচার্য বলে আমরা যাদের নাম জানি, ধন্বন্তরী, খপনক, অসঙ্গ, বসুমিত্র, আত্রেয়, এইসব আচার্যরা কাল গর্ভে বিলীন হয়ে গেছেন। তারা এখন কেবলমাত্র নামে মাত্র আমাদের কাছে উপস্থিত। তাদের গ্রন্থ কি, তারা কি আদৌ কোনো গ্রন্থ রচনা করেছিলেন কিনা, সেই গ্রন্থের বিষয়বস্তু কি, আমাদের কাছে আজও অধরা। এই প্রাচীন গ্রন্থগুলোকে উদ্ধার করা, তার জন্য আমাদের ভারতবর্ষে একটা মিশন তৈরি হয়েছিল 2003 সালে। সেই মিশন ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন, রাষ্ট্রীয় পাণ্ডুলিপি মিশন। 2003 সালে UPA 1 এর সময় এটি প্রতিষ্ঠা হয়। তারপরে প্রায় 2024 সাল পর্যন্ত এরা এদের কার্যভার চালিয়ে যায়। সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকা পাণ্ডুলিপিগুলোর সংরক্ষণ, তার ক্যাটালগিং, তার ডকুমেন্টেশন এবং সেগুলোর একটা ন্যাশনাল রেজিস্টার তৈরি করা হয়। তার থেকে আমরা জানতে পারলাম এই গ্রন্থগুলো প্রকাশিত, এরা এখনো অপ্রকাশিত। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই গ্রন্থগুলো যেগুলো অপ্রকাশিত, সেগুলোর প্রকাশ অবশ্যম্ভাবী। এটা কে জানান দিল? যারা আইকেএস এর বেত্তা, যারা ইন্ডিয়ান নলেজ সিস্টেমস নিয়ে চর্চা করেন, যারা এই ধরনের সারস্বত চর্চা করেন, যারা এই ধরনের শাস্ত্র পরম্পরাকে মেনে চলেন, তারা বললেন আজকে এই আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থগুলো সংরক্ষণ করা এবং তাকে প্রিজার্ভ করে জনগণের মাধ্যমে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তবেই আমাদের ভারতবর্ষের আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন বিজ্ঞানের একটা মেলবন্ধন বা সেতু নির্মাণ হবে। এই সেতু নির্মাণের জন্য ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন সেই কাজটা, অনুঘটকের কাজটা করলো। 2024 সালের পরে 2025 সালে এই জাস্ট গত বছর কালচারাল মিনিস্ট্রি জ্ঞান ভারত মিশন তৈরি করলো। সেই জ্ঞান ভারত মিশনের মধ্যে কি এলো? জ্ঞান ভারত মিশনের মধ্যে এলো ভারতবর্ষে যত ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, যত মনোগ্রাফ রয়েছে, যত কয়েন্স রয়েছে, যত ইনস্ক্রিপশনস রয়েছে, শিলালেখ, অভিলেখ, তাম্রলেখ থেকে শুরু করে তুলট কাগজের ওপর লেখা প্রাচীন পুঁথি, তালপাতার ওপর লেখা প্রাচীন পুঁথি, টেরেট কাগজের ওপর লেখা প্রাচীন পুঁথি, চামড়া বা অন্যান্য বিভিন্ন উপাদানের ওপর লেখা সেই প্রাচীন পুঁথিগুলোকে সংরক্ষণ করতে হবে এবং এই সংরক্ষণের মাধ্যমে সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্যের সংরক্ষণ হবে। আর এই সংরক্ষণই আমাকে আস্তে 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 আধুনিক বিজ্ঞানের যুগে, আধুনিক প্রযুক্তির যুগে আমাকে পরিচয় করাবে। আজ থেকে 2000 বছর আগের পুরনো যে সুশ্রুত সংহিতা গ্রন্থ, যা আজও আমাদের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়ে চলেছে। এটা আমরা যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করি বা পড়াশোনা করেছি, তারা আমরা জানি যে কিভাবে সেই প্রাচীন পদ্ধতি আজও আয়ুর্বেদের চিকিৎসায় একই রকম ভাবে মেনে চলা হচ্ছে। এখনো পশ্চিমবঙ্গ, আমি ভারতবর্ষ বলবো না, আমি পশ্চিমবঙ্গ এবং খাস কলকাতার কথা বলবো, যেখানে জেবি রয় ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ, যেটা আমাদের সুকিয়া স্ট্রিটে রয়েছে রাজাবাজারে, আর জেবি রয় ইনস্টিটিউট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রয়েছে দীনেন্দ্র স্ট্রিটে সংস্কৃত সাহিত্য পরিষদের পাশে। এরকম আরো অসংখ্য আয়ুর্বেদিক প্রতিষ্ঠান রয়েছে যারা এই আয়ুর্বেদ নিয়ে চর্চা করছে। তাহলে এই আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, যেটা প্রাচীন পদ্ধতি, সেটা আজও কিন্তু চলে আসছে। পুরনো বলে সেটা কিন্তু স্তব্ধ বা বন্ধ হয়ে যায়নি। এই যে বন্ধ না হওয়া, এটা কিন্তু প্রিজার্ভেশনের একটা ভালো দিক, সংরক্ষণের একটা ভালো দিক। এই সংরক্ষণ আমাদের অবশ্যই করে চলতে হবে, তবেই আমাদের শাস্ত্র এবং সংস্কৃতি, সাহিত্য এবং সংস্কৃতির এক মেলবন্ধন রচনা হবে। এই মেলবন্ধন
পাঠানোর অনুঘটকের একটা কথা বললাম, যেটা হচ্ছে ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন আর জ্ঞান ভারত মিশন। এরকমই আরেকটা মেলবন্ধনের অনুঘটক হচ্ছে না এনআইসি, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স, এনআইসি। এরা কি করছে? মেশিন ট্রান্সলেশন এবং মেশিন লার্নিং। এখন আপনারা জানেন, আমরা সবাই জানি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই, এমএল, এর সঙ্গে আবার এমএল যোগ হলো, মেশিন লার্নিং। এর সঙ্গে সাহায্য নিল কে? মেশিন ট্রান্সলেশন। কি হচ্ছে? সেই প্রাচীন দুর্বোধ্য সংস্কৃত গ্রন্থগুলোকে এআই এর সাহায্য নিয়ে, মেশিন লার্নিং এর সাহায্য নিয়ে মেশিন ট্রান্সলেশন হচ্ছে। AIMLMT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং অ্যান্ড মেশিন ট্রান্সলেশন। এই কাজ কারা করছে? বিভিন্ন ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, প্রাচ্য বিদ্যা কেন্দ্র। তারা আমাদের ভারতবর্ষে এরকম অসংখ্য প্রাচ্য বিদ্যা সংস্থান রয়েছে, যেমন ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট পুনে, ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট বরোদা, ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট মাইসোর, ত্রিবান্দ্রম, মাদ্রাস। এরকম বিভিন্ন সংস্থাগুলো যারা এই ধরনের মেশিন ট্রান্সলেশনের কাজ করছে। তারা কি করছে? প্রাচীন সেই দুর্বোধ্য সংস্কৃত গ্রন্থ যেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, তাদেরকে আঞ্চলিক ভাষায় অনুবাদের দায়িত্ব নিচ্ছে। কারণ সেগুলো যতদিন পর্যন্ত সংস্কৃত ভাষায় সংরক্ষিত আছে, সেটা শুধুমাত্র এলিট ক্লাসের জন্য ছিল এবং যারা সংস্কৃত জানতো তাদের জন্য। এখানে আমার যারা সহকর্মী মাস্টারমশাইরা রয়েছেন, যারা হয়তো সংস্কৃত ভাষায় ততটা পারদর্শী নন, তার যদি কোনোভাবে মনে হয় আমি বৃক্ষায়ুর বেদ পড়বো, যেমন এখানে বটানির মাস্টারমশাই যদি থাকেন, সেখানে ওদের বটানিতে ট্যাক্সোনমি পড়া হয়। সেই ট্যাক্সোনমির ইতিহাস, ট্যাক্সোনমির তত্ত্ব জানবার জন্য, প্রাচীন তত্ত্ব জানবার জন্য কাউকে যদি বৃক্ষায়ুর বেদ পড়তে হয়, তিনি কি তাহলে এখন সংস্কৃত শিখবেন তারপরে বৃক্ষায়ুর বেদ পড়বেন? না, তার তিনি কি করবেন? সেই বৃক্ষায়ুর বেদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন হচ্ছে, সেই অনুবাদগুলো করবেন। এই যে মেশিন ট্রান্সলেশন হচ্ছে, অনুবাদ কর্ম হচ্ছে, এটা মেধার অধিকার, এটা মেধা দিয়ে করা হচ্ছে, এটা প্রযুক্তির ব্যবহার নিয়ে করা হচ্ছে। প্রযুক্তিটা কোন প্রযুক্তি? আধুনিক প্রযুক্তি। কিন্তু কোন গ্রন্থকে করা হচ্ছে? আজ থেকে 2000, 1500, 1800, 2600, 2400 বছর আগে রচিত গ্রন্থকে করা হচ্ছে। তাহলে দেখুন, সেই প্রাচীন গ্রন্থকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে প্রয়োগ করছি। এই প্রয়োগের বিষয়টা আমাদেরকে প্রচন্ড কি বলবো, উৎসাহিত করছে। প্রচন্ড উৎসাহিত করছে মানে হচ্ছে দিনে দিনে এর প্রচার এবং প্রসার বেড়ে যাচ্ছে। এরকম ভাবে বেড়ে যাচ্ছে। একটা আইকেএস, সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস, আইকেএস এর কাজ কি হচ্ছে? সেই সব প্রাচীন সাহিত্য, প্রাচীন ধারাগুলোকে, প্রাচীন সংস্কৃতিগুলোকে জনসমক্ষে, লোকের সামনে প্রচার করা। কিভাবে প্রচার করব? আমি যদি সেই প্রাচীন দুর্বোধ্য সংস্কৃত ভাষায় প্রচার করি, তাহলে আমার অডিয়েন্স টার্গেটেড হয়ে যাচ্ছে, টার্গেট অডিয়েন্স হয়ে যাচ্ছে। আমার সেখানে সংস্কৃত লোক ছাড়া আমাকে আমি কাউকে বোঝাতে পারছি না। এটা যদি আমার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে হয়, আমার আঞ্চলিক ভাষায় হয়, তাহলে আমি সেটা সবাইকে জানাতে পারছি, সবাইকে আমি একত্রিত করতে পারছি, সেই প্রযুক্তিকে জানাবার একটা প্রয়াস আমি তখন পাচ্ছি। এই যে প্রাচীন প্রযুক্তির প্রয়াস, আমি একটা গ্রন্থের কথা বললাম, বৃক্ষায়ুর্বেদ। এরকমই আরেকটা গ্রন্থ হচ্ছে হস্তি আয়ুর্বেদ, হস্তি আয়ুর্বেদ, যেখানে হাতির নানান রকম শাস্ত্র সম্পর্কে বলা আছে। এরকম শাস্ত্র সম্পর্কে বলা আছে, হাতির পিঠে কিভাবে চড়া হবে, হাতির পিঠ থেকে কিভাবে নামা হবে, হাতিকে কিভাবে বশ মানানো হবে, হাতিকে কোন কোন কাজে ব্যবহার করা হবে। ভাবুন, আর এটা প্রয়োজন হয়েছিল কারণ হাতি এমন একটা প্রাণী যে যুদ্ধ বিগ্রহে খুবই পারদর্শী এবং খুব স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করত যোদ্ধাদের। হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, ওই জন্য অশ্বায়ুর্বেদ, হস্তিয়ায়ুর্বেদ, বৃক্ষায়ুর্বেদ, এই গ্রন্থগুলো নির্মাণ হয়েছিল সেই যুগে। একই রকম ভাবে আয়ুর্বেদের চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, চক্রপাণি দত্ত, বাগভট্টের যে রোগ বিনিশ্চয়, রোগ ও তত্ত্ব নির্ণয় ইত্যাদি নানান রকম গ্রন্থের সেখানে বিস্তার হয়েছে, যারা সবই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিগত সাহিত্যের ঘরানার মধ্যে পড়ে।
এই প্রযুক্তি সাহিত্যগুলোকে, এই বিজ্ঞান সাহিত্যগুলোকে আমি যদি এখন আধুনিকীকরণের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে এটা কিন্তু আমাদেরই অসম্মান, আমাদের নিজেদেরকে অসম্মান করা হয়, আমাদের নিজেদের ভারত সংস্কৃতিকে অসম্মান করা হয়। ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ, বাসাম বলছেন না, দ্য ওয়ান্ডার দ্যাট ইজ ইন্ডিয়া। তার প্রথম যে ভলিউম নাম্বার 1, তার ইন্ট্রোডাক্টরি পার্টে বাসাম বলছেন যে আমি যা দেখলাম সেটা সত্যি অনির্বচনীয়, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি কি দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি, সেটা আমি মুখ ফুটে বলতে পারছি না। ওই জন্য আমি লিখতে বসলাম। লিখতে বসে কি হচ্ছে, আমার লেখা শেষই হচ্ছে না। এত সেই অপার সংস্কৃতি, সেই সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতির মধ্যে কারা রয়েছে? সংস্কৃতির মধ্যে রয়েছে আয়ুর্বেদ, ধনুর্বেদ, স্থাপত্যবেদ, শিল্পবেদ, গন্ধর্ববেদ, মিউজিক, ইন্ডিয়ান মিউজিক, সঙ্গীত, নৃত্য, বাদ্য। তার মধ্যে রয়েছে গন্ধর্ববেদ, আয়ুর্বেদ, ধনুর্বেদ। ধনুর্বেদ হচ্ছে যুদ্ধবিদ্যা, ওয়ার পলিসি, এনশিয়েন্ট ইন্ডিয়ান ওয়ার পলিসি। এই এনশিয়েন্ট ইন্ডিয়ান ওয়ার পলিসির সংক্রান্ত যতগুলো শাস্ত্র পরবর্তীকালে রচনা হয়েছে, যেখানে যেখানে ওয়ার পলিসির কথা বলা আছে, যেমন মনুসংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্র, সবকটা গ্রন্থে আমরা দেখতে পাই যে কি করে মডার্ন টেকনিককে ইউজ করা হচ্ছে। সেই সময়টা মডার্ন, আমি যে সময় গ্রন্থ লিখছি আমার সেই পুরোনোটা হয়ে যাবে তখন প্রাচীন, আমারটা হয়ে যাবে তখন আধুনিক। সুতরাং আধুনিক আর প্রাচীনের মেলবন্ধনের মাধ্যমে কিন্তু প্রযুক্তির, আমাদের কারো ব্যক্তি বিশেষের কথা নয়, এটা আমাদের স্বয়ং শাস্ত্র এই কথা বলেছে। সুতরাং ওই ম্যানুস্ক্রিপ্ট, ওই ইনস্ক্রিপশনস, ওই কয়েন্স কে আমরা যদি প্রিজার্ভ না করি, তাহলে আমাদের সংস্কৃত ভাষার জননীর প্রতি অপমান করা হয়, ভাষার জননীকে অবমাননা করা হয়, আমার প্রাচীন শাস্ত্র পরম্পরাকে অবমাননা করা হয়, আমার প্রাচীন শাস্ত্রের যে ধারা, প্রাচীন শাস্ত্রের যে ঐতিহ্য, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেল না, এটার জন্য আমি আহ দোষের ভাগী হলাম। সুতরাং আমার কাজই হচ্ছে আমার সংস্কৃতিকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। এরকমের প্রযুক্তিগত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে প্রাচীন গণিত শাস্ত্র বিষয়ক গ্রন্থ। এখানে যদি গণিতের কোনো মাস্টারমশাই থাকেন তারা জানবেন যে এই যে বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, বাকশাল হচ্ছে বর্তমান পাকিস্তান, কিন্তু সেই সময় ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তের একটা জায়গা, যেখানে চাষ করতে গিয়ে, মানে জমির চাষ করতে গিয়ে ওই ম্যানুস্ক্রিপ্টের টুকরো পাওয়া যায়, ওই তালপাতার টুকরো পাওয়া যায়, যেখানে কিছু শূন্য সম্পর্কে, শূন্যের আবিষ্কারের কথা সেখানে গাণিতিক নিয়মাবলীতে বলা আছে। এই বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, যেটা ভারতবর্ষ, আমরা সবাই জানি যে ভারতবর্ষ শূন্যের আবিষ্কার, সুতরাং এই শূন্যের আবিষ্কার হঠাৎ করে একদিনে হয়নি, প্রয়োজন হয়েছে তাই করা হয়েছে। এই প্রয়োজনটা কি ছিল, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। আজকে গণিত শাস্ত্র, গণিত, আধুনিক গণিত, মডার্ন ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অনেক উন্নতির চরম শিখরে পৌঁছেছে। সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে কাজে লাগিয়ে এআই, এমটি, এমএল তারা তাদের কার্যধারা বয়ে নিয়ে চলেছে। কিন্তু ম্যাথমেটিক্সের, মডার্ন ম্যাথমেটিক্সের, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের তখনই সার্থকতা হবে যখন সে ওই প্রাচীন গাণিতিক পদ্ধতিগুলোকে নিয়ে আধুনিকীকরণ করে তার ব্যবহার এবং প্রয়োগ, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তত্ত্ব এবং প্রয়োগ, এই দুটোকে কাজে লাগাতে পারবে। এভাবে দেখা যাচ্ছে রোল অফ সংস্কৃত ইন প্রিজার্ভিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থ্রু আইকিএস। এবং এটা একমাত্র আইকিএস এর মাধ্যমেই সম্ভব, এটা কিন্তু কোনো কোর্স কারিকুলামে সম্ভব না। আমি যদি কোনো এনইপি কোর্সে, সিবিসিএস কোর্সে এরকম বলে দিই যে না এখন তারা ম্যাথমেটিক্স পড়ে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়ে, তাদের আবশ্যিকভাবে বাকশালী ম্যানুস্ক্রিপ্ট গুলো, বরাহমিহির, আর্যভট্টের সিদ্ধান্ত গ্রন্থগুলো পড়তে হবে না, সেরকম বলা হচ্ছে না। কিন্তু বা আমরা যারা সংস্কৃত পড়ছি, আমরা যারা সংস্কৃত শাস্ত্র, ভাষা অধ্যয়ন করছি, তারা কি তুমি প্রাচীন গণিত পড়ছো, তোমাকে মডার্ন ম্যাথমেটিক্সও পড়তে হবে, শুধু এখন আমাকে আধুনিক গণিত পড়ানো শুরু করে দিল। এইভাবে হবে না। এই কোর্স কারিকুলামের মাধ্যমে এই এই ধরনের শাস্ত্র চর্চা, এই ধরনের শাস্ত্র পরম্পরার বিকাশ সম্ভব নয়। এর একমাত্র হতে পারে এই ধরনের কোন সেন্টার, যেগুলো সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস আইকেএস এর কার্যধারার মাধ্যমেই সেই মেলবন্ধন ঘটানো যায়, যেখানে আমরা নানান রকম বিষয়ের মানুষকে এক জায়গায় করতে পারছি। এখন আইকেএস নিয়ে এমএ কোর্স চালু হয়ে গেছে,
IKS এর MA কোর্স হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে, সেখানে ম্যানেজক্রিপ্টোলজিতে MA কোর্স হচ্ছে, প্যালিওগ্রাফি বা লিপিবিদ্যা সেটা নিয়ে MA কোর্স হচ্ছে, এই ধরনের স্পেসিফিক প্রেসক্রাইবড মেশিন ট্রান্সলেশন নিয়ে কোর্স হচ্ছে। মেশিন ট্রান্সলেশন, একটা সংস্কৃত ভাষার কোনো গ্রন্থকে আধুনিক মেশিনের সাহায্যে, সফটওয়্যারের সাহায্যে আমরা কি করে একই সঙ্গে যুগপৎ অনেকগুলো ভাষায় একটা টাইম ট্রান্সলেট করে ফেলতে পারছি, এটাই হচ্ছে মডার্ন টেকনিক। সেই মডার্ন টেকনিক ব্যবহার করে সেই প্রাচীন ঐতিহ্যকে আরো আরো মানুষের কাছে, আরো কাছে পৌঁছে দিতে সাহায্য করছে এই পরম্পরা। এই জন্যই বলা হচ্ছে ভারতীয় জ্ঞান পরম্পরা এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেটা বহু বচন বলা হচ্ছে সিস্টেম। কেন সিস্টেম বলা হচ্ছে? এটা কিন্তু কোনো একটা পদক্ষেপ নয়, একটা ঘটনা নয়, এটা অনেকগুলো ঘটনার সমন্বয়, অনেকগুলো ঘটনাকে অ্যাসিমিলেট করে অনুঘটকের সাহায্য নিয়ে এই পরম্পরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা সায়েন্স এন্ড টেকনোলজি গ্রন্থের নাম বলবো, সেটা হচ্ছে কৃষি পরাশর। এখন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা করছেন, অ্যাপ্লাইড ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, বিশেষত ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে যারা কাজকর্ম করছেন, এই স্টাডিজে অন্যতম গুরু একটি, সেটা এগ্রিকালচার বা অ্যাগ্রোনমিক্যাল রিসার্চের উন্নতির জন্য আমাদের প্রাচীন সেই শাস্ত্র পদ্ধতি, প্রাচীন সেই পরম্পরা, শাস্ত্র অধ্যয়ন সেগুলো করা খুব জরুরি হয়ে পড়েছে। যার জন্য কৃষি পড়াশোনা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে অনুবাদ হওয়া শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রায় 9টি ভাষাতে কৃষি পড়াশোনার অনুবাদ সম্পূর্ণ হয়ে গেছে। বাংলায় অনুবাদ বহু আগে থেকেই ছিল, ইংরেজি অনুবাদ অসংখ্য রয়েছে, একাধিক ইংরেজি অনুবাদ রয়েছে। এখন অন্যান্য ভাষাতেও গুজরাটি, তামিল, কন্নড়, মালায়ালাম, তেলুগু, এমনকি আমাদের অসমিয়া, মণিপুরি এইসব ভাষাতেও কৃষি পরাশরের অনুবাদের কার্যকলাপ শুরু হয়ে গেছে। কৃষি পরাশর এরকমই একটি গুরুত্বপূর্ণ এগ্রিকালচারাল সায়েন্সের আকর গ্রন্থ, যেখানে কোন সময় কিসের চাষ করতে হবে, কোন সময় কোন শস্যের চাষ করতে নেই, কেন করতে নেই, তার সায়েন্টিফিক কারণ দেখানো আছে। কোন এই যে আমরা একটা আমাদের পরম্পরায় থাকে দেখবেন লোকাচার, বিশেষত আমরা বাঙালিরা খুব মানি যে এই সময় এই সবজিটা খেতে নেই, এই জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, ওই মাসে মূলো খেতে নেই, এগুলো আমরা বলি। এটা আমাদের ঠাকুমা জেঠিমারা দিদিমারা বলেন কি না এই সময় ওগুলো খাবি না, এটা খেলে পাপ হবে, এই হবে, ওই হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইগুলো কৃষি পরাশরে লিখিত আছে সবজিটা বা ওই ফলটা বা ওই মাছটা খাবো না, সেটা খেলে আমার এই এই রোগের কারণ হতে পারে। এই এত টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু সেই গ্রন্থগুলো আছে। যেমন চরক সংহিতার কথা আমরা বলি, এই চরক সংহিতার নাম আমরা শুনেছি, চরক সংহিতাকে আমরা আয়ুর্বেদের গ্রন্থ হিসেবে বলি, কিন্তু আমরা জানি, আপনারা জানুন, আমরা সকলেই জানি যে এই গ্রন্থের মধ্যে দুটো বিষয় নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে আহার আর একটা হচ্ছে বিহার। আহার মানে হচ্ছে খাদ্যাভ্যাস, আর বিহার মানে হচ্ছে আমার ব্যক্তিগত জৈবিক আচরণ পদ্ধতি। শুধু খাওয়া দাওয়া করলে হবে না, খাওয়া দাওয়াটা যেমন সিজনাল, সেমনি সিজনালি আমাকে আমার আচরণকেও চেঞ্জ করতে হবে। আমি কোন সময় ঠান্ডা জল বেশি খাবো, কোন সময় গরম জল খাবো, কোন সময় ঠান্ডা মেশানো গরম মেশানো জল খাবো, কোন সময় ঠান্ডা জলে স্নান করব, কোন সময় এই গন্ধদ্রব্যটা লেপন করব, তার পুরো ডিটেলস লেখা আছে চরক সংহিতায়। চরক সংহিতার বাংলা অনুবাদ একসময় খুব চর্চিত হয়েছিল, এখন সেই চরক সংহিতার ক্রিটিক্যাল এডিশন বেরিয়ে গেছে, অনেকগুলো এডিশন বেরিয়ে গেছে, তার অনেকগুলো অনুবাদ বিভিন্ন ভাষাতে চলেও আসছে। এই পরম্পরাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদেরকে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর মাধ্যমেই সেটা করতে হবে। আর একটা বিষয় বলে আমি এখানে শেষ করব, যেটা হচ্ছে গন্ধর্ব বিদ্যা। গন্ধর্ব বিদ্যা মানে কি? গন্ধর্ব বিদ্যা মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান মিউজিকোলজি, মিউজিক, সেই মিউজিকের মধ্যে গীতের সঙ্গীত, নৃত্য, বাদ্য
বলতে আমরা খালি গানকে বুঝি না, সঙ্গীত বলতে আমরা নৃত্য এবং বাদ্যকেও বুঝি। তো এই যে সঙ্গীত, নৃত্য, বাদ্য, এই যে সঙ্গীতের যে গ্রন্থগুলো রয়েছে, আমি একদম প্রাচীন চলে যাচ্ছি, ভারতের নাট্যশাস্ত্র। আমরা ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থ, এই নাট্যশাস্ত্র গ্রন্থের ২৭তম অধ্যায়ে যে বিষয়বস্তু আপনারা দেখবেন, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করে দেখবেন, আপনার মনে হবে আপনি কোনো একটা ফিজিওলজির বই পড়ছেন, শারীরবিদ্যার বই পড়ছেন, যেখানে ভোকাল অর্গান, ভোকাল স্পিচ নিয়ে আলোচনা করা আছে, অর্গানস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে শুধু অর্গানস অফ স্পিচ নয়, সেখানে আমার মুখবিবরের ভেতরের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একটা বর্ণ উচ্চারণ করতে গেলে শরীরের ভেতরে গলায় কি কি পরিবর্তন হচ্ছে, একটা গান উচ্চস্বরে গাইতে গেলে কি কি রকমের পরিবর্তন হচ্ছে গলার স্বরের মধ্যে, বা গলার আমাদের যে ভোকাল অর্গানস অফ স্পিচ গুলো রয়েছে, তার যে অর্গান গুলো রয়েছে, তার কি কি বিকার ঘটছে, কোনটার কি পরিবর্তন হচ্ছে, সেগুলো সম্পর্কে ওখানে বলা আছে। সেই অনুসারে বাদ্যযন্ত্র, এই যে আমরা বাঁশি বাজাচ্ছি, বাঁশি সুশিরও বাদ্যযন্ত্র বলা হয়। বাঁশি বাজানোর জন্য একটা দম লাগে, সেই দমটা আমাদের থেকে আসছে, শ্বাসযন্ত্র থেকে আসছে। কতটুকু আসবে, কতটুকু আসবে না, তার প্রপোর্শনেট কি হবে, একদম ফিজিওলজিক্যালি সেখানে ব্যাখ্যা করা আছে। তাহলে বলুন, এই ধরনের গ্রন্থকে যদি আমরা এখন প্রিজার্ভ না করি, তাহলে কিন্তু আধুনিক এই যতই বাদ্যযন্ত্র বেরোক না কেন, সেটা অসম্পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণ হবে না। অসম্পূর্ণ থেকে যাবে এরকম বলবো না, স্বয়ং সম্পূর্ণ হবে না। মনে হচ্ছে যেন একটা কমপ্লিট, ব্যাপারটা কমপ্লিট হলো না, এই জিনিসটা আমরা বোধ করছি। সেরকম একই রকম ভাবে নৃত্য পরম্পরা এবং বাদ্যযন্ত্র, তার ক্ষেত্রেও একই প্রভাব দেখা যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত, মানে যেহেতু এগুলো সবই সংস্কৃত ভাষায় রচনা, সংস্কৃত ভাষায় রচিত, এবং তার অসংখ্য টিকা, গ্রন্থাদি, ভাষ্য গ্রন্থ রচনা হয়েছে, সেগুলোকে প্রিজার্ভ করতেই হবে আমাদের। না হলে আমরা আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর আলোকে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল আপলিফটমেন্ট, যেটা স্যার বললেন যে নিউ রিসার্চ ইনোভেশন, আমি নিউ রিসার্চ ইনোভেশনের মধ্যে সেগুলোকে আনবো কি করে? অবশ্যই আনবো, ম্যানুস্ক্রিপ্ট নিউ রিসার্চ ইনোভেশনের মধ্যে আসে। এখন যারা বিশ্বভারতী বা রবীন্দ্র ভারতীতে সঙ্গীত ভবনে সঙ্গীত নিয়ে গবেষণা করে, তাদেরকে নাট্যশাস্ত্র অবশ্য পাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে। কেন পড়ানো হচ্ছে? আবার সঙ্গীত রত্নাকর বলে একটি গ্রন্থ আছে, অনেক পরবর্তীকালে রচনা, সেই সঙ্গীত রত্নাকরের যে গীতাধ্যায়, মিউজিক যে চ্যাপ্টার, সেটা তাকে পড়ানো হচ্ছে। কারণ তাকে জানানো হচ্ছে যে তুমি জানো যে প্রাচীনকালে এই এই পদ্ধতিগুলো নিয়ে কি কি ভাবে আলোচনা হয়েছে, কি কি ভাবে বিচার বিমর্শ গবেষণা হয়েছে। তোমাকে সেটা হুবহু কাজে লাগাতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু তোমাকে সেটা জানতে হবে, তারপরে তুমি সেটা নিজে নাও করতে পারবে, সেটা তোমার বিষয়, তোমার ব্যক্তিগত বিচার। কিন্তু তুমি প্রাচীনকে অবহেলা করবে, প্রাচীনকে জানবেই না, হবে না। এই জন্যই ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ট্রেডিশনকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর আওতার মধ্যে আনা হয়েছে। এখন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর নানান রকম, এটা তো আমি নিয়ে বললাম, এখানে ভারতীয় দর্শন, ভারতীয় শাস্ত্র পরম্পরা, ভারতীয় নৃত্য, গীত, বাদ্য, আইন, হ্যাঁ, লিগাল স্টাডি কিন্তু আমাদের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর আইকেএস এর মধ্যে পড়ে। ইন্ডিয়ান লিগাল স্টাডিজ যেটা আইন সংহিতা, এটাও কিন্তু প্রাচীন এবং আধুনিক, এদের মধ্যে তফাৎ কিন্তু নেই। আমাদের প্রাচীন যে এই ধরনের টেক্সট গুলো, যেগুলো লিগাল স্টাডিজ এর উপর, হিন্দু ল এর উপর যে গ্রন্থগুলো, যেমন যাজ্ঞবল্ক সংহিতা, হারিত সংহিতা, মিতাক্ষরা, অভিল সংহিতা, বাদুল স্মৃতি, এই সব গ্রন্থগুলোর কথা বলবো, এগুলোও কিন্তু এক প্রকার বৈজ্ঞানিক এবং টেকনোলজিক্যাল ওয়ার্ক। এগুলো কিন্তু কোনো গল্প উপন্যাস নয়, এখানে টেকনিক্যালি সেই শাস্ত্রকে বলা হচ্ছে, এস্টাবলিশ করা হচ্ছে, প্রুফ করা হচ্ছে। অতএব এখনকার লিগাল স্টাডিজ এর ক্ষেত্রেও এই ধরনের চর্চা, এই প্রাচীন শাস্ত্রের চর্চা আমাদের করতে হয়। সুতরাং সংস্কৃতের রোল আমরা এই সংক্ষিপ্ত আন্তর্জালিক মাধ্যমে যেটুকু জানতে পারছি, এটা আমরা ভবিষ্যতে আরো বিস্তৃত কোনো অনুষ্ঠানে, বিস্তৃত কোনো আলোচনার মাধ্যমে, ইদানিংকালে আইকেএস এর প্রচুর ইউটিউব বেরিয়ে গেছে, যেখানে ইউটিউবের ব্লগে আছে পাই আমরা, যেখানে আইকেএস এর ধারার মধ্যে এক একটা পার্টিকুলার বিষয় নিয়ে নিয়ে, সেখানে লিগাল স্টাডিজ আছে, সেখানে আয়ুর্বেদ রয়েছে, সেখানে ধনুর্বেদ রয়েছে, স্থাপত্যবেদ, আর্কিটেকচার, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা ভারতবর্ষের এত প্রাচীন মন্দিরগুলো দেখি, আমাদের পুরী জগন্নাথ দেব মন্দির থেকে শুরু করে বৃহদেশ্বর টেম্পল, কাঞ্চি,
মাদুরাই রামেশ্বরম টেম্পল, এইসব মন্দিরের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো ভাবুন তো আজ থেকে 1000, 1500, 600, 700 বছর আগে কিভাবে নির্মাণ হয়েছে। না তখন ছিল ক্রেন, না তখন ছিল কোনো মেশিনের ব্যবহার। তাহলে কি করে সেই স্থাপত্যবিদ্যা এত বেশি জ্যামিতিক, এত বেশি গাণিতিক ছিল, যে কি করে একটা পাথরের মধ্যে আরেকটা পাথরের ব্লক ঢুকিয়ে ঢুকিয়ে কিভাবে তারা এত সুউচ্চ মন্দির স্থাপত্য নির্মাণ করেছে। সুতরাং এগুলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে আমরা আজ জানবার জন্য ব্রতী হয়েছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষকে। তারা এই ধরনের একটি সেন্টার তৈরি করে এবং প্রতি বছর মানে একদম মানে কি বলবো, মানে পার্টিকুলার ওয়েতে তারা এই ধরনের নানা বিষয়ের লেকচার দিচ্ছেন, লেকচার অনুষ্ঠানের আয়োজন করছেন ছাত্রছাত্রীদের জন্য, আমাদেরই শিক্ষক বন্ধু সহকর্মীদের জন্য। আমরা এগুলো সম্পর্কে অবহিত হচ্ছি। আমাদের এই কার্যধারা আরো এগিয়ে চলুক। আমি অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সাধুবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে, আর বিশেষত শুভঙ্কর সংস্কৃতর শিক্ষক, এবং এখানে আরো যারা রয়েছেন আইকিউএসির ম্যাডাম, প্রিন্সিপাল স্যার এবং বাকি আরো শিক্ষক শিক্ষিকা, আর আমার সকল প্রিয় সমস্ত ছাত্রছাত্রী, এদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এতক্ষণ ধরে আপনার এত সুন্দর মূল্যবান বক্তব্য যেন মনে হচ্ছে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। খুব ভালো লাগছিল স্যার। এত ভালো লাগলো, সবাই আমরা অনেক সমৃদ্ধ হলাম। এবার আসি প্রশ্ন উত্তরের পর্বে। মাননীয় অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীর মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। কারোর কোনো প্রশ্ন উত্তর আছে? কেউ কি প্রশ্ন করবেন স্যারকে কিছু? দিদি কিছু বলবেন? না সেরকম কিছু নমস্কার। আর আমি মানে ভীষণ মানে ভালো লেগেছে এইটাই একটুখানি বলার জন্য। এই মানে এই বিষয়ে খুব একটা জ্ঞান ছিল না। দীর্ঘদিন ধরে শুনছি এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ব্যাপারে। আজকে খুব পরিষ্কার হলো ধারণা, আর ভীষণ ভালো লেগেছে। আমি নিজে ইতিহাসের শিক্ষক, তাই তাহলে তো আপনার একদম জানার বিষয়। নিশ্চয় অনেকটা জায়গায় রিলেট করতে পারছি, বা মানে আরো জানারও ইচ্ছে রইলো। এইটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব নয়। পরবর্তীকালে তো আমাদেরও ইচ্ছে হবেই আর কি, যে আপনার কাছ থেকে আরো আমাদের ইতিহাসের বিষয়, বিশেষ করে আপনি যে প্রাচীন ইতিহাসের গ্রন্থগুলোর কথা বললেন, হ্যাঁ, তো সেই সব নিয়ে যখন আমরা তো পড়াই, মানে সেটা ঠিক আছে, কিন্তু অনেক গভীরে তো আমরা ঢুকতে পারি না। যতটুকু আমরা গ্রন্থে পাই সেখান থেকেই সেই নলেজটাই আমরা শেয়ার করি স্টুডেন্টদের সাথে। আর যেহেতু আমাদের ভাষার এই জ্ঞানটা নেই, কাজেই কোনোদিনই সম্ভব হয়নি যে আসল জায়গাটা বোঝার। হ্যাঁ, তো সেই দিক থেকে আপনি যেটা বললেন এই ট্রান্সলেশনের মাধ্যমে, তো আমি একদম। এখানে জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি। তো এই যে ট্রান্সলেশনের কথা যেটা বললেন, সেটা কি সিস্টেম্যাটিক ভাবে মানে কোথাও কোনো ওয়েবসাইটে বা সেভাবে কিছু পাওয়া যায়, যেখানে আমরা ধরুন আমি রাজতরঙ্গিনী সম্পর্কে একটু জানতে চাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো আপনার এই ধরনের যে গ্রন্থগুলোর যে ট্রান্সলেশন হচ্ছে, বিভিন্ন সংস্থাগুলো করছে, এগুলো ট্রান্সলেশন আপনি পাবেন। এগুলো অক্ষরাম বলে, অক্ষরাম বলে ব্যাঙ্গালোরে একটা সংস্থা আছে। এটা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি এবং ব্যাঙ্গালোর আইআইটি এরা মিলে এটা তৈরি করেছে। এই সংস্থাটা, এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা অটোনোমাস বডি। এই অক্ষরাম তাদের ওয়েবসাইটে
এই ধরনের ছোট ছোট গ্রন্থগুলোর অনুবাদ আপনি যে ল্যাঙ্গুয়েজে চাইছেন, হতে পারে হয়তো সেখানে বাংলা পেলেন না, তারা আপনাকে ইনফরমেশন দিলেন, আপনি সেখান থেকে আবার অন্য জায়গায় গেলেন, ইনফরমেশন নিয়ে আরেকটা আপনি পেয়ে যাবেন, অনুবাদ পাওয়া যায়। বিশেষত এই রাজতরঙ্গিনীর কথা আপনি যেটা বললেন, রাজতরঙ্গিনীর একদম। বাংলা অনুবাদ পাওয়া গেছে। রাজতরঙ্গিনীর বাংলা অনুবাদ আমাদেরই শ্রদ্ধেয় মাস্টারমশাই ছিলেন অমিত ভট্টাচার্য, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে উনি তার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ওই অমিত ভট্টাচার্য স্যার, উনি রাজতরঙ্গিনীর একটা অনুবাদ করেছেন। আচ্ছা। আর রাজতরঙ্গিনীর আরেকটা প্যাম্পলেট বাংলা অনুবাদ পাওয়া যায়, যেটা হয়তো পুরোটা নয়, কিছু কিছু খণ্ডিত অংশ, যেটা আমার মাস্টারমশাই রণবীর চক্রবর্তী, আপনি তো ইতিহাসের মানুষ, আপনি স্যারের নাম নিশ্চয়ই। শুনেছেন। নমস্ত রণবীর ব্যক্তি। চক্রবর্তী, উনি আমার আমার মাস্টারমশাই, উনি আমার পিএইচডি আচ্ছা, গাইড, আচ্ছা। জয়েন্ট সুপারভাইজার ছিলেন। তা রণবীর স্যারের ওনার কিছু আলোচনায় আমরা পাই এই রাজতরঙ্গিনী সম্পর্কে উনিও ঠিক এটাই অনুধাবন করেছিলেন বলেই সেই অনুবাদগুলো করেছেন। কারণ ইতিহাসের মানুষদেরকে রাজতরঙ্গিনী পড়তেই হবে, কিন্তু সে কোন ভাষায় পড়বে? সেটা সংস্কৃত ভাষা জানে না। সংস্কৃত ভাষা জানলেই যে রাজতরঙ্গিনী পড়তে পারবে তা নয়, কারণ সংস্কৃত ভাষা জানলেই সে রাজতরঙ্গিনী পড়ে উদ্ধার হবে, এরকম বিষয়টাও ভাবা উচিত না। কারণ রাজতরঙ্গিনীর ভাষা খুব কঠিন, এবং তাহলে আপনাকে অনেক জেনে তবে পড়তে হবে, সেটা তো সময় হবে না আমাদের। তার জন্য উনি প্রয়োজনীয় জায়গাগুলো ছোট 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 করে ব্যাখ্যা করে, যেখানে যেখানে ইতিহাস নির্ভর আলোচনা রয়েছে, কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের তৎকালীন সমাজ অর্থনীতির আলোচনা রয়েছে, সেগুলো নিয়ে ওনার কিছু প্যাম্পলেট আকারে প্রচুর লেখা জেএনইউ থেকে একসময় বেরিয়েও ছিল। এরকম ভাবে আপনি দেখতে পারেন। আর তাছাড়া ওয়েবসাইটে আপনি দেখতেই পারেন যে মেশিন ট্রান্সলেশন হচ্ছে, যেগুলো কোন কোন গ্রন্থের হচ্ছে, কোন কোন সংস্থা সেগুলো করছে, আমি কি করে সেগুলো পেতে পারি, তার ডিটেলস ওখানে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আমি পরবর্তীকালে যোগাযোগ নিশ্চয়ই করব আর এইগুলো জানার জন্য ভালো করে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? দিদি, কোনো প্রশ্ন আছে দিদি? আর কোনো প্রশ্ন কেউ করতে চান স্যারকে? পুষ্পিতা ম্যাডাম কিছু বলবেন? হুম, ঠিক আছে। হ্যাঁ। না। হুম, ঠিক আছে। এবারে সমস্ত কিছু নিয়ম মাফিক তো ধন্যবাদ জ্ঞাপনের পালা। এবার ধন্যবাদ করার জন্য আমি আমাদের এই যে আইকিএস এর যে মূল কর্ণধার ডক্টর তপব্রত ভাদুরী মহাশয়কে আমি অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপনের জন্য। ধন্যবাদ শুভঙ্কর। হুম, প্রথমেই বলে রাখা দরকার যে আমি আইকেএস এর মূল কর্ণধার নই। শুভঙ্কর এবং আমি যৌথভাবে কিছু কাজ করার চেষ্টা করছি মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং আইকিউএসির সহযোগিতায়। ফলে এই ব্যাপারটা একটু পরিষ্কার করে দেওয়া দরকার। ধন্যবাদ জ্ঞাপনের শুরুতেই আমি ব্যক্তিগতভাবে এবং মহাবিদ্যালয়ের তরফ থেকে আজকের যিনি বক্তা, যার মনন ঋদ্ধ, সুচিন্তিত, ঘনপিনদ্ধ একটি ভাষণ আমরা শুনলাম এতক্ষণ, কৃতি গবেষক ও অধ্যাপক ডক্টর সোমনাথ সরকার, তার প্রতি আমাদের অন্তরের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা শুনেছি এর মধ্যেই যে যারা স্যারের বক্তব্য গত বছর শোনেননি তারাও জানলেন যে এর আগেও আমরা তার মূল্যবান বক্তৃতা শুনেছি, এবং তার যে অভিকরণ
সেটাও আমরা দেখেছি। তিনি আজও আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখলেন। প্রাচীন বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখা সংস্কৃতের মাধ্যমে কিভাবে রক্ষিত হয়েছে এবং তার আধুনিক সংরক্ষণ কেন জরুরি, কিভাবে প্রাচীনের সঙ্গে নবীনের মেলবন্ধন করে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি প্রবর্ধমান হবে। কারণ শিকড়কে অস্বীকার করে তো কেউ বড় হতে পারে না। সংস্কৃত আমাদের শিকড় এবং প্রাচীন যে জ্ঞান পরম্পরা আমাদের শিকড়, তার যে গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এমনভাবে তিনি বলছিলেন মনে হচ্ছিল যে আরো অনেকক্ষণ শুনি। আমি আবারও তাকে তার মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন বলে এবং তার ব্যস্ত কর্মসূচির মধ্য থেকে তিনি সময় বের করে দিয়েছেন বলে তাকে অশেষ কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় ডক্টর তাপস কুমার সামন্ত মহাশয়কে। স্যারের অনুমোদন এবং সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হলো। স্যার সবসময় বলেন কলেজের জন্য যেটা ভালো সেটা আপনারা করুন, আমি সবসময় সঙ্গে আছি। আমরা কৃতজ্ঞ তার কাছে। আমাদের মহাবিদ্যালয়ের IQAC যার পরিচালনায় আমাদের সমস্ত শুভ উদ্যোগ সবসময় হয়ে থাকে, তার কর্ণধার ডক্টর পুষ্পিতা সেনগুপ্ত এবং IQACর অন্য যারা সদস্য সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজ এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যাপক, অধ্যাপিকা, অন্য মহাবিদ্যালয় থেকেও এসেছেন কেউ কেউ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সকলের সহযোগিতায়, সকলের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠল, তার জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এইভাবেই সকলকে পাশে পেলে আগামী দিনেও সেন্টার ফর স্টাডিজ ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেম আমাদের মহাবিদ্যালয়ের নানা উদ্যোগ গ্রহণ করতে পারবে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে স্যারকে আমাদের পাশে পাওয়ার আবারও, এবং যদি আরো বড় আকারে কর্মশালা করা যায়, ছাত্রছাত্রীদেরকে আরো যুক্ত করা যায় নিবিড়ভাবে, সেই চেষ্টা আমাদের থাকবে। সেই সঙ্গে মহাবিদ্যালয়ের সকলকে আমরা ধন্যবাদ জানাই নানাভাবে আমাদের পাশে থাকার জন্য। আমি শুভঙ্করকে বিশেষভাবে ধন্যবাদ দেব, তার কারণ আমরা একটু আগেই শুনলাম স্যারের সঙ্গে শুভঙ্করই মূল সেতু। তাকে রাজি করানো, স্যার আমাদের এখানে বলার জন্য সবসময় রাজি, তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কিন্তু শুভঙ্কর এভাবে না থাকলে এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শুভঙ্কর সুন্দরভাবে সঞ্চালনা করে অনুষ্ঠানটিকে ফলপ্রসূ করেছে, তাকে আমার গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। চ্যাট বক্সে আজকের অনুষ্ঠানের একটি অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া আছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে ওই অ্যাটেন্ডেন্স লিংকে গিয়ে একটু আজকের উপস্থিতি নথিভুক্ত করুন। আমরা আনুষ্ঠানিকভাবে এখানেই এই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুব ভালো থাকবেন। আপনি যে এই দুদিনের হ্যাঁ, বলার সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, আপনার এই এত সবাইকে ভালো ব্যস্ততার থাকুন। মধ্যে আপনি যে সময় দিয়েছেন স্যার, এর জন্য আপনার